শুরু হচ্ছে আজকের গল্প, ভোলা দাদুর গ্রামের কথা। আমাদের গ্রামের নাম বিলাসপুর। নামটা বিলাসপুর হলেও এখানে শহুরে বিলাসিতার আরামদায়ক নরম বিছানার গদির মতন শয্যা বিন্দু মাত্র প্রভাব বিস্তার করতে পারেনি। তবে হ্যাঁ, বিলাসবহুল জীবনযাপনের চেয়েও আরও অনেক বেশি কিছু রয়েছে আমাদের এই গ্রামে। সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক জনপদ, দিগন্ত জোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল বিলে নয়নাভিরাম শাপলা পদ্ম, পাখিদের কোলাহল, ঝিঁঝি পোকার ডাক আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়ি বেশ একটা স্বর্গানুভূতির সৃষ্টি করে। এবার আসি আসল কথায়, যে গপ্পটা তোমাদের বলবো বলে এসেছি। আমাদের পাড়ার থেকে খানিকটা দূরেই ময়নাদিঘির মাঠের পাশে নরহরিদার চায়ের দোকান। সারাদিন মাঠে ঘাটেই বেলা কেটে যায় আমাদের। সন্ধ্যের দিকটায় বাড়িতে বসে বড্ড বিরক্ত হয়ে ওঠে মন। বিয়ে থাওয়া করিনি এখনো। একবার সংসার ধর্মে লিপ্ত হলে বন্ধুদের সঙ্গে আড্ডাটা আর হয়ে উঠবে না। তাই একটু গল্প গুজবে সময় কাটাতে প্রতিদিন সন্ধে হলেই আমি, বিশু আর নরেন নরহরিদার চায়ের দোকানে একটু ঢুঁ মেরে আসি। তবে কেবল শুধু আমরা নই, আমাদের মতন অনেকেই, এমনকি গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষও চায়ের দোকানে এসে রীতিমতো নিয়ম করে আড্ডা দিয়ে যায়। তাদের মধ্যেই একজন বৃদ্ধ, নাম ভোলানাথ রায়। বয়স 70-এর কাছাকাছি। আমরা তাকে ভোলা দাদু বলেই সম্বোধন করে থাকি। লোকটা আমাদের অত্যন্ত প্রিয়। দেশভাগের সময় সুদূর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সপরিবারে এই গ্রামেই এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। বাংলাদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের অতিলৌকিক এবং ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি তিনি হয়েছিলেন। নরহরিদার চায়ের দোকানে আড্ডা দিতে দিতে মাঝে মধ্যেই তার কাছে কয়েকটি ঘটনার কথা শুনেছি। সত্যি কথা বলতে কি, ইদানিং তার জীবনের গল্পগুলো শোনার নেশাটাই যেন আরও বেশি আকৃষ্ট করে তুলেছে আমাদের ওই সন্ধ্যের আসরে উপস্থিত থাকতে। সেই দিনও আমরা 3 মূর্তিতে গিয়ে পৌঁছলাম নরহরিদার চায়ের দোকানে। গিয়ে দেখি লোকজনের ভিড় তখনও তেমন একটা জমেনি। শুধুমাত্র ভোলা দাদু একাই আগে থেকে দোকানে এসে বসে আছে। গম্ভীর মুখে চায়ের পেয়ালায় চুমুকের সাথে হাতে একটা বিড়ি ধরিয়ে একের পর এক পরম সুখ টান দিয়ে চলেছেন। আমি যে সময়টার কথা বলছি তখনও সন্ধে ঘনীভূত হয়নি। ময়নাদিঘি মাঠের এক প্রান্তে সারিবদ্ধভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোর পেছনে লাল টকটকে সূর্যটা কালো কুণ্ডলি পাকানো একগুচ্ছ মেঘের আড়াল থেকে মুখ বাড়িয়ে শেষবারের মতন গ্রামটাকে দেখে চলেছে। আমরা 3 জনেই ঝটপট নরহরিদার চায়ের দোকানের ভেতরে বেঞ্চটার ওপর বসে 3 ভাঁড় চা আর একটা করে বিস্কুটের অর্ডার দিলাম। তারপর ভোলা দাদুর দিকে মুখ ফিরিয়ে আমি বললাম, কি দাদু, একটা সিগারেট চলবে নাকি? দাদু নাক সিটকে বেজার মুখে বলল, আরে না না না, আজ আরও সব ভালো লাগছে না। পাশ থেকে বিশু বলল, তা দাদু, আপনার মন খারাপের কারণটা কি জানতে পারি? ভোলা দাদু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাদের দিকে চোখ তুলে চাইলেন। তারপর বললেন, গত পরশুর ঝড়ে আমার 1.25 কাঠা ধানের জমির সব ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। অথচ দেখো, আমার পাশের ক্ষেতে বলাই ময়রার ধানের জমির একটা গাছও মাথা পর্যন্ত নত করেনি। না, সে নিয়ে আমার হিংসে হচ্ছে না, কিন্তু একবার ভাবো তো, উপরওয়ালা বেছে বেছে আমাদের মতন গরিবদেরই পরীক্ষা নিতে থাকেন। কপাল কপাল, বুঝলে, সবই কপাল। ও নিয়ে অত চিন্তা করে আর এখন লাভ নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা অর্ধেক পারিশ্রমিকে না হয় আপনার জমির ধানটা কেটে দেব। আমার কথায় ভোলা দাদুর মুখের ভাবভঙ্গিতে এমন কোনো পরিবর্তন এলো না।
তার একমাত্র বৃদ্ধা স্ত্রীকে নিয়ে কোনো মতে দু মুঠো খেয়ে দাদুর দিন চলে। সংসারে ছেলে পুলে কেউ নেই। এক মেয়ে ছিল, তারও বছর 20 আগে বিয়ে হয়ে গেছে। দুই বুড়ো বুড়িকে দেখার মতন এখানে আর কেউ নেই। আমরা মাঝে মধ্যে দাদুকে কখনো সখনো এটা সেটা দিয়ে আসি। তাই ভোলা দাদু আমাদের 3 জনকেই অত্যন্ত স্নেহ করে। কিন্তু আজ তার মনটা যেন বড়ই ভারাক্রান্ত। সে মনে যেন কালবৈশাখী ঝড়ের পূর্বকালীন অবস্থার মতন কালো কুচকুচে মেঘের জটলা বেঁধেছে। দাদুর মনের অবস্থা ভালো নয় দেখে আমরা 3 জনেই নিঃশব্দে আমাদের চায়ের ভার শেষ করলাম। ওদিকে পশ্চিম আকাশের ক্ষুদ্র কালো মেঘের কুণ্ডলিটা ধীরে ধীরে দৈত্যাকারে সম্পূর্ণ আকাশটাকে ঢেকে ফেলছে। বুঝলাম ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। একটা মৃদু ঠান্ডা বাতাসের আমেজ ততক্ষণে আমরা বেশ অনুভব করতে পারছি। অন্ধকার ঘনিয়ে আসছে দেখে নরহরিদা একটা কেরোসিন তেলের হ্যারিকেন জ্বালিয়ে সেটা আমাদের মাঝখানে একটা টুলের ওপর রেখে দিয়ে গেল। তখন আমি ভোলা দাদুকে বললাম, আজ যেরকম আবহাওয়া দেখছি মনে হচ্ছে না যে আর কেউ আসবে। তাই ফাঁকায় ফাঁকায় আপনার জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতার গল্প আমাদের শোনাবেন নাকি? সময়টাও গল্পে গল্পে কেটে যাবে, আর এতে আপনার মনটা একটু হালকা হতে পারে বই কি। আমার কথাটা শেষ হতে না হতেই বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। নরহরিদা তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে এসে দোকানের ঝাঁপ খানিকটা করে নামিয়ে দিল। এই বৈশাখ মাসের প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের মাঝখানে একটা দাঁড়ি টেনে প্রাণ জুড়োনো শীতল পরিবেশের সৃষ্টি হলো। আর এরকম পরিবেশ হচ্ছে ভূতের গল্প শোনার ক্ষেত্রে একেবারে আদর্শ। তাই পাশ থেকে নরেন হঠাৎ বলে উঠল, দাদু, আজ কিন্তু গা সমসমে একটা ভূতের গল্প কম লাগবো। এইবারে ভোলা দাদুর মুখে একটা অট্ট হাসি বেরিয়ে এসে তার ছোটখাটো ভুঁড়িখানা ক্রমাগত নাচিয়ে যেতে লাগলো। হঠাৎ এই অট্ট হাসির মানে আমরা কিছুই বুঝলাম না। তারপর এক সময় হাসি থামিয়ে দাদু বলল, ওহে, ভূত নিয়ে তো আমি আর সংসার করি না বলো, যে পদে পদে স্বয়ং ভূত বাবাজি এসে আমায় ভয় দেখিয়ে যাবে। আর সেই গল্প আমি তোমাদের এখানে বলতে বসবো। তবে হ্যাঁ, অনেক অলৌকিক অদ্ভুত ব্যাপার রয়েছে যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। মানলে অনেক কিছু, আবার না মানলে কিছুই না। তা বেশ তো, তবে এরকমই একটা অলৌকিক কিছু একটা হয়ে যাক না আজ। শুনবে বলছো? বেশ, আমি তবে আর আপত্তি করব না, কিন্তু তার আগে আরেক আরে পেয়ালা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হরিদা, আরো একটা করে সবাইকে চা দাও, বুঝলে? যে আগে বাবু। ভোলা দাদু বলল, যে গল্পটা তোমাদের বলবো সেটা আমার নিজের চোখে দেখা নয়। ঘটনাটা ছোটবেলায় আমি আমার বাবার মুখে শুনেছিলাম। ঘটনাটা আমাদের গ্রাম মুন্সিগঞ্জে বহুকাল আগেই নাকি ঘটে গিয়েছিল, সেই বাংলাদেশে। আমি যে সময়ের কথা বলছি সেকালে জমিদারি প্রথাটা রমরমিয়ে চলছে। আর এই ঘটনাটা একজন জমিদার আর তার বাড়িকে নিয়েই ঘটে গিয়েছিল। নরহরিদা একটি করে চায়ের ভাঁড় আমাদের হাতে দিয়ে গেল। গরম চায়ে দুটো চুমুক দিয়ে ভোলা দাদু তার গল্প আরম্ভ করল। পূর্ণিমার রাতে আকাশে সেদিন পূর্ণ চাঁদ উঠেছিল। জ্যোৎস্নার স্নিগ্ধ আলোতে স্নান করে মনের আনন্দে হেসে খেলে বেড়াচ্ছিল সমগ্র পরিবেশ। ধরিত্রীর বুকে যেন বড় সড়ো এক উৎসবের আয়োজন চলছে। কিন্তু এই সুসময় বেশিক্ষণ চলল না, কারণ পূর্ণিমার চাঁদকে গ্রাস করে অন্ধকারের ভয়ানক জাল বিছাতে
চন্দ্রগ্রহণ মশাই এসে হাজির হয়েছিল তখন। একেতেই শনিবার, তার ওপর চন্দ্রগ্রহণের রাত। গ্রামের জমিদার রতন ঘোষালের ছোট ছেলের ঘরের বৌমা ইন্দ্রাণী তখন ফাঁকা রাস্তা দিয়ে একা বাড়ির দিকে ফিরছিল। ইন্দ্রাণী তখন অন্তঃসত্ত্বা, পেটে 7 মাসের কচি বাচ্চাকে নিয়ে অত্যন্ত ভয়ে ভয়ে এদিক ওদিক নজর চালিয়ে সে এগিয়ে চলেছে বাড়ির দিকে। আসন্ন সন্তানের মঙ্গল কামনায় সে একাই তার স্বামীকে না জানিয়ে চলে গিয়েছিল চণ্ডীচরণ ওঝার কাছে একটা তাবিজ নিতে। পথে ফিরতে একটু দেরি হয়ে যাওয়ায় গ্রহণ লাগার পূর্বে সে বাড়ি পৌঁছতে পারেনি। তাই দুরু দুরু বক্ষে দেবী রক্ষা কালীর নাম জপতে জপতে নিজের পেটের ওপর হাত রেখে সে একাই ওই পথে হেঁটে চলেছে। জোরে জোরে হাঁটার কারণে তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তাই একটু জিরিয়ে নিতে গাছের নিচে একটা পাথরের ওপর সে বসে পড়ল। গ্রাম বাংলার এলাকা, এখানে প্রত্যেকেই গ্রহণ জিনিসটাকে প্রচণ্ডভাবে ভয় পেয়ে চলে। তাই পথ ঘাট সম্পূর্ণ শুনশান, একটি মানুষও দূর দূরান্ত পর্যন্ত চোখে পড়ে না। এই রকম অবস্থায় ইন্দ্রাণীর ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। খানিকক্ষণ সেইখানে বসে থাকার পর ইন্দ্রাণী আবার উঠে দাঁড়ালো। আর ঠিক সেই সময় ইন্দ্রাণী দেখল একটা আবছায়া মূর্তি অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়া মূর্তিটা দেখা মাত্রই ইন্দ্রাণীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পর মুহূর্তে মনের ভেতরের ভয়টা ভুলে গিয়ে তার মনে হলো যে যাক, একজন মানুষের সাক্ষাৎ অবশেষে পাওয়া গেল। খানিকটা আশ্বস্ত হয়ে ওই আবছায়া মূর্তির দিকে ইন্দ্রাণী এগিয়ে যেতেই তার সমগ্র শরীরের ভেতরে একটা ভয়ঙ্কর রোমাঞ্চের বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। ও কি দেখছে সে? একটা মাথায় ঘোমটা দেওয়া একজন মহিলা, এমনকি সেও অন্তঃসত্ত্বা। কিন্তু ভয় পাওয়ার মতন বিষয়টি হচ্ছে ওই মহিলার শরীরের রংটা কেমন যেন ফ্যাকাশে পোড়া ছাইয়ের মতো। চোখ দুটিতে যেন পলক পড়তে মানা। জীবন্ত মানুষের চোখে খানিকটা জল থাকায় তা চকচক করে, কিন্তু ওই মহিলাটির ক্ষেত্রে সেরকম কোনো কিছুর আভাস দেখা যাচ্ছে না। ওই চোখ যেন শুকিয়ে গেছে। তারপর ইন্দ্রাণী স্পষ্ট দেখল কোথা থেকে একটা মাছি উড়ে এসে মহিলার সম্পূর্ণ খোলা চোখটার ভেতরে গিয়ে বসল। কিন্তু তবুও সেই মহিলার চোখের পলক পড়ল না। প্রচণ্ড ভয়ে ইন্দ্রাণী ততক্ষণে শক্ত কাঠের মতন সিধে হয়ে দাঁড়িয়ে আছে। আর ওই মহিলা তার ঠিক 1 হাত দূরেই মুখোমুখি দাঁড়িয়ে ইন্দ্রাণীর চোখে মরার মতো নিষ্পলক দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে। একটা বিশ্রী পচা দুর্গন্ধ ইন্দ্রাণীর পেটের ভেতর থেকে বমি ঠেলে বার করে আনবার উপক্রম করল। কিন্তু নিজেকে সামলে নিয়ে ইন্দ্রাণী মহিলাটিকে প্রশ্ন করল, কে আপনি? আমার সাথে আপনার কি দরকার? একটা অস্বাভাবিক কণ্ঠস্বরে মহিলার কাছ থেকে জবাব এলো, দরকারটা তো আমার তোর কাছেই রয়েছে। তোর ওই পেটে যেই বাচ্চা রয়েছে তাকে শেষ করতে পারলেই আমার এতদিনের
অতৃপ্ত বাসনা পূর্ণ হবে। কথাটা শুনে ইন্দ্রাণীর মাথায় যেন বাজ পড়ল। কি বিপদের মধ্যে পড়ল সে! কি দরকার ছিল আজকের দিনে একা একা বাড়ি থেকে বেরোনোর? কেবলমাত্র এই কথাটাই বারবার তার মনে হতে লাগলো। তখন সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর মহিলার মূর্তি একটা পৈশাচিক হাসির সাথে তার হাত দুটি বাড়িয়ে দিল ইন্দ্রাণীর পেটের দিকে। ইন্দ্রাণী যেন কোনো এক মন্ত্র বলে পাথরের মতন জড় বস্তুর রূপ ধারণ করে সেখানে দণ্ডায়মান আছে। শত চেষ্টাতেও নিজের পা মাটি থেকে তুলে দৌড়ে পালাবার বিন্দু মাত্র প্রচেষ্টা সে করতে পারল না। দু চোখের অশ্রু ঝরিয়ে কেবলমাত্র কাকুতি মিনতি করাটাও তার কাছে যেন কষ্টসাধ্য হয়ে উঠল। অতি কষ্টে সে বলল, দোহাই দোহাই তোমায়, আমায় ছেড়ে দাও। এত বড় নিষ্ঠুর হত্যা তুমি করো না, দয়া করে আমাদের ছেড়ে দাও। কিন্তু ওই মূর্তি তার ভয়ানক পৈশাচিক হাসির সাথে হাত দুটো ইন্দ্রাণীর পেটের ওপর রাখল। ইন্দ্রাণী অনুভব করল সেই হাত অস্বাভাবিক রকমের ঠান্ডা। এতটাই ঠান্ডা যেন ওই হাতের স্পর্শে তার সমস্ত শরীরটাই নিমেষে বরফে পরিণত হয়ে যাবে। ঘটনাগুলো চোখের সামনে সজ্ঞানে দেখা সত্ত্বেও ইন্দ্রাণীর সেই স্থান থেকে সামান্যতর একটু নড়বার ক্ষমতা হলো না। ইন্দ্রাণী দেখল মহিলার হাতের নখগুলি যেন ধীরে ধীরে ধারালো, তীক্ষ্ণ, আরো বড় হয়ে চলেছে। তারপর এক সময় সেই হাতগুলি যখন ভয়ানক কোনো জন্তুর হাতের থাবার আকার ধারণ করল, তখন ওই মহিলা ধারালো নখ দিয়ে একের পর এক আঁচড় কেটে ইন্দ্রাণীর পেটটা ছিন্ন ভিন্ন আর রক্তাক্ত করে ভেতর থেকে বার করে নিয়ে আসলো একটা ছোট্ট বাচ্চার মৃতদেহ। আর ঠিক এমন সময় হঠাৎ ইন্দ্রাণীর মনে হলো তার কাঁধে কেউ একজন হাত রেখেছে। এক ঝটকায় ঘুমটা তার ভেঙে গেল। চোখ খুলে তার পাশে নিজের স্বামী নিত্যানন্দকে দেখে খানিকটা স্বস্তি বোধ করল ইন্দ্রাণী। ইন্দ্রাণীর সারা শরীর তখন ঘামে ভিজে উঠেছে। নিত্যানন্দ ইন্দ্রাণীকে বলল, তুমি কি আবার ওই উদ্ভট স্বপ্নটা দেখেছো? ওই স্বপ্নটা আমি আবার দেখেছি। কিছু কিছু একটা ভুল হচ্ছে বুঝলে। আমার মনে হয় আমাদের একজন ভালো ওঝার কাছে যাওয়া উচিত। ওঝা নয়, গত সপ্তাহে নিবারণ বৈদ্য কি বলেছে মনে নেই? তোমার শরীরটা দুর্বল, কোনো এক ভালো জায়গায় গিয়ে বেরিয়ে আসতে বলেছে। আবহাওয়া পরিবর্তন করলে শরীরের পরিবর্তন আসবে। শারীরিক দুর্বলতার কারণেই এই সমস্ত আজে বাজে স্বপ্নগুলো তুমি দেখছো। না গো না, আমার যেন কিছুই ঠিক লাগছে না। আরে ধুর, রাখো তো ওসব কথা। আগামীকাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই চলো আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হঠাৎ করে আমাদের দেখে বাবা মা কতটা খুশি হবেন বলো তো। আর দাদু ঠাম্মা হওয়ার খবরটা পেয়ে মনে মনে কতটা খুশি হবে বুঝতে পেরেছো? আমি গরিব ঘরের মেয়ে, তোমায় ভালোবেসে বিয়ে করেছি, তাই বাবা কখনোই চান না যে আমি ওই বাড়িতে যাই। তুমি দেখোনি যতবারই আমরা ওখানে যাওয়ার কথা বলেছি তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। বলেছেন আমাদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজনে তারা নিজেরাই এখানে এসে দেখা করে যাবেন। তুমি কি ভুলে গেছো সেই সব কথা? আরে বাদ দাও তো সেসব কথা। আমাদের সন্তানের কথা শুনে তিনি মনের ভেতরে রাগ আর পুষিয়ে রাখতে পারবেন না। চলো, ওনাদের না জানিয়ে কালই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। এখানে বলে রাখি,
একটা বিশেষ কারণে জমিদার রতন ঘোষাল তার ছেলে নিত্যানন্দ এবং বৌমাকে দেশের বাড়ি থেকে অনেক দূরে একটা বাংলো বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু কেন? আরে দাঁড়াও দাঁড়াও, সে কথা এখনই বলে ফেললে গল্পের মজাটাই আর থাকবে না যে। আর নিজের ছেলেকে কেনই বা রতন ঘোষাল দেশের বাড়ি থেকে অতটা দূরে রেখেছিল সে বিষয়ে তিনি নিজেই তার ছেলেকে কিছু কখনো জানাননি। যাই হোক, এর পরের ঘটনাটা বলি শোনো। বাইরে তখন অঝোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। আমরা তিনজনেই আর একটু জড়সড় হয়ে একাগ্র চিত্তে ভোলা দাদুর মুখ পানে চেয়ে আঁটো সাঁটো হয়ে বসলাম। ভোলা দাদু আবার বলতে শুরু করলো। পরদিন সকাল হতেই নিত্যানন্দ আর ইন্দ্রাণী একটা ঘোড়ার গাড়িতে চেপে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। মাইল 30 পথ পেরিয়ে মুন্সিগঞ্জে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। জমিদার রতন ঘোষালের বৃহৎ আকারের অট্টালিকাটি বেশ পুরনো হলেও তার মধ্যে একটা জৌলস আছে। বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান এবং একপাশে আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছও রয়েছে বেশ কয়েকটি। বাড়িতে প্রবেশ করতেই ইন্দ্রাণীর মনটা খুশিতে ভরে উঠল। সে বলল, বাহ, কি সুন্দর বাড়ি! কি জানি কেন বাবা আমাদেরকে এই বাড়িতে থাকতেই দিতে চায় না। এত বড় বাড়িটা কেমন যেন ফাঁকাই পড়ে আছে। দেখো, আমি কিন্তু এবার থেকে এখানেই থাকবো। তুমি বাবার সাথে কথা বলে দেখো না। আসতে না আসতে জায়গাটা পছন্দ হয়ে গেল। চলো আগে ভেতরে চলো। নিত্যানন্দ আর ইন্দ্রাণী বাড়ির ভেতরে প্রবেশ করল। তাদেরকে হঠাৎ সেখানে উপস্থিত থাকতে দেখে রতন ঘোষাল এবং তার স্ত্রী দুজনেরই মুখ কেমন যেন গম্ভীর হয়ে উঠল। নিত্যানন্দ তার বাবাকে বলল, বাবা, ইন্দ্রাণী মা হতে চলেছে। কিন্তু এই কথাটা শোনার পরেও রতন ঘোষালের মুখের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। অত্যন্ত বিচলিত কণ্ঠে রতন ঘোষাল বললেন, তোমরা তোমরা কেন এসেছো এখানে? তোমাদের এখানে আসতে তো বারণ করেছিলাম। তোমরা চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। নিত্যানন্দর মাও ইন্দ্রাণীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। এবারে তিনি বললেন, ইন্দ্রাণী, তুমি মা হতে চলেছ। তোমার পিঠে এই বাড়ির বংশধর তিলে তিলে বড় হচ্ছে। আমি চাই না সে তোমার অথবা তোমার আসন্ন সন্তানের কোনো ক্ষতি করুক। চলে যাও, তোমরা চলে যাও। মায়ের কথা শুনে নিত্যানন্দ এবং ইন্দ্রাণী পরস্পরের দিকে অবাক দৃষ্টি বিনিময় করল। নিত্যানন্দ বলল, কিন্তু মা, তুমি কার কথা বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আমাদের ক্ষতি করতে আসবে? সেসব প্রশ্নের উত্তর পরে দেওয়া যাবে। ওদিকে সন্ধে ঘনিয়ে এসছে। অন্ধকার হওয়ার আগেই তুই ইন্দ্রাণীকে নিয়ে চলে যা এখান থেকে। কিন্তু মা, তুমি যে এখনো ইন্দ্রাণীকে বৌমা হিসাবে মেনে নিতে পারোনি। বড় আশা করে মেয়েটা এসেছে তোমার কাছে একটু মাতৃ স্নেহ পেতে। কে বললো আমি ওকে মেনে নিতে পারিনি? ও মা হতে চলেছে আর আমি ঠাকুমা। এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে? কিন্তু এই আনন্দে আমি কারোর নজর লাগতে দেব না। কিন্তু মা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়াও আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি। ইন্দ্রাণী বড়ই ক্লান্ত হয়ে পড়েছে, তাই এক্ষুনি আমাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। ইন্দ্রাণী, যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি একটু পরেই আসছি। বাড়ির একজন ভৃত্যের সঙ্গে ইন্দ্রাণী নিজের ঘরের দিকে রওনা হলো। নিত্যানন্দর বাবা এবং মা দুজনেই মাথায় হাত দিয়ে চেয়ারের ওপর বসে পড়লেন। কিন্তু নিত্যানন্দ ওইসব কথার মানে কিছুই বুঝতে পারছে না।
বেশ কয়েক বছর ধরে তার বাবা মা ভেতরে ভেতরে যে কিছু একটা লুকোচ্ছে, এ ব্যাপারটা সে অনেক আগেই টের পেয়েছিল, কিন্তু মুখ ফুটে কখনো কোনো প্রশ্ন সে করেনি। কিন্তু আজ তার কৌতূহলের সীমা যেন একেবারে মনকে ছাপিয়ে অজানা কোনো রহস্যের আশঙ্কা জানবার আশায় ছটফট করতে লাগলো। নিজের পিতা মাতার সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে নিত্যানন্দ একের পর এক প্রশ্ন করে চলল। নিত্যানন্দর মা নির্বাক শ্রোতার মতন কেবলমাত্র রতন ঘোষালের দিকে বারবার মুখ ফিরিয়ে চাইলেন। অবশেষে রতন ঘোষাল বললেন, কি আর বলবো, শুধু এটুকু জেনে রাখো, এখান থেকে চলে যাওয়াটাই তোমাদের পক্ষে শ্রেয়। পাশ থেকে নিত্যানন্দের মা হঠাৎ বলে উঠলেন, যখন আমরা গ্রামের তান্ত্রিক ব্রহ্মা নাগের কাছে ইন্দ্রাণীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা পাই, তখন থেকেই আমরা বাড়ির মধ্যে যাগযজ্ঞ আর পূজাপাঠ শুরু করে দিয়েছি। কিন্তু ওই তান্ত্রিক আমাদেরকে বলে দিয়েছেন যে ওই কালো অভিশাপ যে করেই হোক আমাদের বংশের প্রদীপকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাবে। নিত্যানন্দ, ইন্দ্রাণী রাতে কোনো ভয়ানক স্বপ্ন দেখে না তো? তুমি কি করে জানলে যে ইন্দ্রাণী রাতে ভয়ানক স্বপ্ন দেখে? গতকাল রাত্রেও তো সে ওই বিদঘুরে স্বপ্নটা দেখেছিল। কথাটা শুনে নিত্যানন্দের বাবা এবং মা দুজনেরই মুখ আরো গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠল। রতন ঘোষাল বলল, তার মানে এবারও দেখছি আজ থেকে 5 বছর আগে ঘটে যাওয়া সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, যেটা তোমার দাদা আর বৌদির সঙ্গে ঘটেছিল। দাদার সঙ্গে যেটা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা ছিল। স্বাভাবিকভাবে ওই দুর্ঘটনা যে কোনো মানুষের সাথে ঘটতে পারে। তুমি কেন বুঝতে পারছো না? ওটা দুর্ঘটনা নয়, ওটা প্রতিশোধ ছিল। আমাদের সম্পূর্ণ বংশর প্রদীপ না মেটানো পর্যন্ত সে কিছুতেই চুপ করে বসে থাকবে না। এখন ভালো এতেই হবে যদি তুমি এখান থেকে আবার নিজের বাড়ি ফিরে যাও। বাবা, আমি আপনাকে এতদিন কোনো প্রশ্ন করিনি এ বিষয়ে, কিন্তু আজ আপনাকে বলতেই হবে। আপনি কার কথা বলছেন? এতদিন ধরে আপনি কার কথা লুকিয়ে যাচ্ছেন? কে বদলা নিতে চায় আর কিসেরই বা বদলা নিতে চায়? নিত্যানন্দের প্রশ্নের বাণে বিদ্ধ হয়ে রতন ঘোষাল তার স্ত্রীর মুখ পানে একবার চাইলেন, তারপর আবার ঘুরে নিত্যানন্দের দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বললেন, জানতে চাও তুমি কেন আমি তোমাকে এতদিন এই বাড়ি থেকে দূরে সরিয়ে রেখেছি? শোনো তবে, আমার বয়স তখন 25 বছর, পূর্ণ যৌবন। পিতার বার্ধক্যজনিত কারণে তাকে বিশ্রাম করতে বলে সম্পূর্ণ জমিদারিত্বের ভার নিজের কাঁধে বয়ে বেশ একরকম চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ যে কি হলো, মনটা আমার কেমন যেন ঘুরে গেল। একটা ভয়ানক পাপ করে বসলাম, যার সাজা এখন আমার পরিবারকে বয়ে চলতে হচ্ছে। কি হয়েছিল আপনার সাথে? একদিন বারান্দায় বসে এক মনে খাজনার হিসেব নিকেশ করছি, হঠাৎ একজন অল্প বয়স্ক বিধবা মহিলার উপস্থিতি ঘটল এই বাড়িতে। তার বয়স আন্দাজ 20 কি 22 বছর হবে তখন। মাসখানেক আগেই এক ঝড় বৃষ্টির রাতে মাথায় বাজ পড়ে তার স্বামীর মৃত্যু হয়। মহিলা আমায় জানায় তখন সে 3 মাসের অন্তঃসত্ত্বা। সংসারে তার একমাত্র স্বামী ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ নিঃসঙ্গ হয়ে পড়ায় বড্ড ঘাবড়ে গিয়েছিল মেয়েটি। তাই একটি কাজের সন্ধানে সেদিন আমার কাছে এসেছিল, কিন্তু আমি খারাপ নজরে তার দিকে চেয়েছিলাম।
তার পূর্ণ যৌবনের জোয়ারে ভেসে যাওয়া শারীরিক গঠনের মোহে আচ্ছন্ন হয়ে তাকে এখানে কাজে রেখে দিলাম। ধীরে ধীরে সময় যেতে লাগলো, আর আমি ওই মহিলার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়লাম। কিন্তু একজন বিধবা মহিলাকে বিবাহ করলে 5 জনের 5 রকম কথা শুনতে হবে। আমাদের বংশের একটা বেশ নাম ডাক ছিল তখন। সেই কথা ভেবেই আমি ওই মেয়েটিকে বিবাহের প্রস্তাব দিতে পারলাম না। মনে মনে একটা শয়তানি অভিসন্ধি খেলে গেল, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে এর ফল কতটা সাংঘাতিক হতে পারে। একদিন শারীরিক চাহিদা মেটাতে তার যৌবন ভারাক্রান্ত শরীরটা ভোগ করার নেশায় উন্মাদ হয়ে উঠলাম। তার লাজ লজ্জা সমস্ত কিছু বিসর্জন দিয়ে পৈশাচিক এক শারীরিক বন্ধনে লিপ্ত হলাম। এই সমস্ত ঘটনা জানার পরেও তোমাদের মা আমায় বিবাহ করতে প্রত্যাখ্যান করেননি। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের বিবাহের পরে আমি উপলব্ধি করতে পারলাম যে কত বড় অন্যায় অত্যাচার আমি সেদিন ওই বিধবা মেয়েটির সঙ্গে করেছিলাম। আমার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে সেদিন রাতেই বাড়ির পেছনে একটা গাছের ডালে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। আর এই ঘটনাটা লুকোনোর জন্য তার দেহ আমি বাড়ির পেছনেই মাটি খুঁড়ে সমাধিতে দফন করে ফেলি। এই ঘটনা ঠিক 1 বছর পরেই তোমার মায়ের সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হলো। তখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিবাহের প্রথম বছর কাটতে না কাটতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে এই বাড়িটাকে ঘিরে। আমার অনুভব হতে লাগলো যে আমার আশেপাশেই যেন ওই বিধবার ছায়া সর্বদা ঘোরাফেরা করছে। দিনের বেলায় হোক বা রাতের আধার হোক, হঠাৎ হঠাৎ আমি যেন তার মূর্তিটা ঘরের আনাচে কানাচে দেখতে লাগলাম। কখনো সে জানালার পর্দার পেছন থেকে, বা কখনো চেয়ার টেবিল খাট আলমারি এসবের পেছন থেকে মুখ বাড়িয়ে উঁকি দিয়ে এক দৃষ্টে আমায় দেখে চলে। একদিন ঘরের দাওয়ায় আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে বিশ্রাম করছি, হঠাৎ ঘাড়ের কাছে একটা শীতল হাওয়ার স্পর্শ অনুভব করলাম। হঠাৎ চোখ খুলে দেখি আমার ঠিক পেছনেই আমার মুখের সোজাসুজি উপর হয়ে এক দৃষ্টে ওই মেয়েটি আমায় দেখে চলেছে। তার চোখ দুটো যেন মাছের চোখের মতন, সে চোখ শুষ্ক আর পলকহীন। বিভৎস সেই মুখ দেখে চিৎকার করে আমি জ্ঞান হারাই। ব্যাপারটা বেগতিক দেখে গ্রামের নাম করা ব্রহ্মাতান্ত্রিককে আমার বাড়িতে আমন্ত্রণ করলাম। 3 রাত্রি ব্যাপী এক বিরাট যজ্ঞের আয়োজন করা হলো এই বাড়িতে। তখন তোমার দাদা সদ্য সদ্য মায়ের পেটে এসেছে। সে কি ভয়ানক রাত! একদিকে যজ্ঞ চলছে, আর অন্যদিকে বাড়ির পেছনে ওই গাছতলা থেকে সেই বিধবার ভয়ানক চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে চারিদিকে। অবশেষে সেই যাগযজ্ঞ সম্পন্ন হলে তান্ত্রিক আমায় বললেন, দেখো, তুমি ওর পেটের বাচ্চাকে মেরে তার বংশকে নির্বংশ করেছ, তাই এর প্রতিশোধ সে যে কোনোভাবেই হোক না কেন নেওয়ার চেষ্টা করবে। প্রতিশোধ না নিতে পারলে তার আত্মা কখনোই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারবে না। উপায় এখন একটাই, আমি তার আত্মাকে এই বাড়ির সঙ্গেই বেঁধে দিচ্ছি। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ক্ষমতা তার হবে না।
তবে ভবিষ্যতে যখন তোমার সন্তানদের বিবাহ সম্পন্ন হবে এবং তাদের স্ত্রী সন্তান সম্ভবা হবে, তখন ওই আত্মা তোমার বংশধরদের খতম করার জন্য আক্রমণ করতে পারে। তাই এই বাড়ি থেকে তাদেরকে যতটা দূরে সম্ভব তখন ততটা দূরেই রাখতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবে, তুমি যদি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাও, তবে সেও কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই সেখানে যেতে পারবে। কিন্তু বাবা, এছাড়া কি আর কোনো উপায় নেই? আছে। সে আত্মহত্যার বদলে আত্মহত্যা চায়। তোমার যদি কোনো স্বাভাবিক মৃত্যু না হয়ে আত্মহত্যার কারণে মৃত্যু হয়, তাহলেও তার আত্মা চিরতরে মুক্তি পেয়ে যাবে। এই রকম অবস্থায় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। ভয়ে প্রথমে তোমার দাদা জন্মাবার সঙ্গে সঙ্গেই তাকে তোমার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম, তারপর এক সময় তোমাকেও। কিন্তু তোমার দাদা বিয়ে করে যখন এ বাড়িতে এলো, তখন তুমি উপস্থিত ছিলে। কিভাবে তোমার দাদা আর বৌদির মৃত্যু হয়েছে তা তো তুমি জানোই। ঠিক ঠিক এই কারণে আমি এ বাড়িতে তোমাদের আসতে বারণ করেছি। আমার কর্মফল এখানে থেকে আজীবন আমায় ভুগতে হবে। জানি না অদৃষ্টে কি লেখা আছে। তোমাদের এখানে আসাটা একেবারেই উচিত হয়নি। নিত্যানন্দ এতক্ষণ মনোযোগ সহকারে তার পিতার বলা ঘটনাগুলি শুনছিল, আর তখন সমগ্র গ্রামটাকে অন্ধকার তার কালো মুখ গহ্বরে গ্রাস করে ফেলেছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে বটে, কিন্তু তার আলো যেন বাড়িটার ওপর পৌঁছতে কোথাও একটা বাধা পাচ্ছে। এমন সময় হঠাৎ ভেতরের ঘর থেকে ইন্দ্রাণীর চিৎকারের শব্দ ভেসে আসলো। দ্রুত পদে সকলেই ছুটে গেল ইন্দ্রাণীর ঘর লক্ষ্য করে। গিয়ে দেখা গেল ইন্দ্রাণী ঘরের একটা কোণায় হাঁটুর মধ্যে মুখ গুজে জড়সড় হয়ে বসে আছে। সারা শরীর তার অস্বাভাবিক রকম থর থর করে কাঁপছে। নিত্যানন্দ ছুটে ইন্দ্রাণীর কাছে গিয়ে বসল। তারপর তাকে জিজ্ঞাসা করল, কি 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 হয়েছে? কি দেখে ভয় পেয়েছো তুমি? ইন্দ্রাণী ধীরে ধীরে তার ডান হাতের তর্জনী ঘরের একটা কোণে নির্দেশ করে বলল, ওই যে সেই মহিলাটা যাকে আমি প্রতি রাত্রে স্বপ্নে দেখে আসছি, সে আসছে, আমার দিকে এগিয়ে আসছে। ঘরে উপস্থিত সকলেই ইন্দ্রাণীর নির্দেশ করা জায়গাটায় তাকাল, কিন্তু সেখানে কারোর কোনো উপস্থিতি দেখা গেল না। এতক্ষণে নিত্যানন্দর মনে হলো যে সত্যি তাদের এখানে আসা উচিত হয়নি। কিন্তু সেই বা কি করবে? তার পিতা বা মাতা এই ব্যাপারে আগে থেকে কখনো কিছুই বলেননি। নিত্যানন্দ ঠিক করল এক্ষুনি সে ইন্দ্রাণীকে নিয়ে বাড়ির দিকে রওনা হবে। ইন্দ্রাণীর হাত ধরে কোনো মতে তাকে তুলে দাঁড় করিয়ে ঘরের দরজাটার দিকে পা বাড়াতেই দড়াম করে একটা শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। ভয়ে বিস্ময়ে সকলেই দুপা পিছিয়ে গেল। আর ঠিক তখনই ঘরের দক্ষিণ দিকের জানালাটার পাশে রাখা প্রকাণ্ড আকারের আলমারিটা কোনো হাওয়া বাতাস ছাড়াই সশব্দে মাটির ওপর আছড়ে পড়ে ভেঙে গেল। তারপর ঘটল এক অকল্পনীয় ভয়াবহ ঘটনা, যা হয়তো সচক্ষে না দেখলে কেউই বিশ্বাস করবে না। দক্ষিণের জানালার সাদা রঙের পাতলা পর্দাটা
হঠাৎ খুলে গিয়ে বাতাসে ভাসমান অবস্থায় স্থির হয়ে দাঁড়ালো। স্বচক্ষে দেখা যায় না বটে, তবে বেশ বোঝা যায় ওই পর্দার ভেতরে একটা নারী মূর্তি যেন ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে। কারণ তার শরীরের আকৃতির একটা ছাপ পরিস্ফুট হয়েছে ওই সাদা পর্দাটার ভেতরে। এবারে ধীরে ধীরে ওই অদৃশ্য শরীরটা ইন্দ্রাণীর দিকে এগিয়ে আসতে লাগলো। এরপরে ঠিক কি হতে চলেছে তা বেশ কিছুটা টের পেল সকলেই। নিত্যানন্দ ছুটে গিয়ে দরজায় একের পর এক আঘাত করে চলল, কিন্তু বৃথাই তার চেষ্টা। সেই দরজা যেন স্বয়ং জম এসে আটকে দিয়ে বাইরে পাহারা দিচ্ছে। সে দরজা খোলার সাধ্য কারোর নেই। ওদিকে অদৃশ্য শরীরের সেই অবয়ব যখন ইন্দ্রাণীর অনেকটা কাছে চলে এসেছে, তখন হঠাৎ রতন ঘোষাল চেঁচিয়ে উঠল, তুমি তুমি ওদের কোনো ক্ষতি করবে না। তোমার সাথে শত্রুতা আমার আমার পরিবারের নয়। আর ঠিক তখনই ওই পর্দার ভেতর থেকে অস্বাভাবিক কণ্ঠে জবাব এলো, আমি আর আমার সন্তানের মৃত্যুর প্রধান কারণ তুই। তুই যেমন আমার বংশে আসা সন্তানকে মরতে বাধ্য করেছিস, ঠিক তেমনি আমিও তোর বংশে প্রদীপ দেওয়ার মতন কাউকে বেঁচে থাকতে দেব না। এই বলে সেই অবয়ব ধীরে ধীরে ইন্দ্রাণীর আরো কাছে যেতে শুরু করলো। আর তখনই ঘটে গেল আরও একটা অঘটন। জমিদার রতন ঘোষালের তরবারি সংগ্রহর একটা বাতিক ছিল ছেলেবেলায়। বেশ কিছু দেশি এবং বিদেশি তরবারি তিনি সংরক্ষণ করে রেখেছিলেন তার বাড়ির ঘরগুলির মধ্যে। ঠিক তেমনই দুটি তরবারি একটি যুদ্ধের ঢালের সঙ্গে দেওয়ালে টাঙানো ছিল ওই ঘরের মধ্যেই। রতন ঘোষাল বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে তার মধ্যে থেকে একটা তরবারি বের করে চোখের পলকে নিজের গলায় রেখে সজোরে একটা টান দিয়ে বসল। ফিনকি দিয়ে লাল টকটকে রক্ত বেরিয়ে আসতে লাগলো রতন ঘোষালের গলা থেকে। ধপ করে লুটিয়ে পড়ল তার দেহটা মাটিতে। একটা ভয়ানক কম্পনের সঙ্গে ছটফট করতে লাগলো তার দেহটা। চোখের সামনে এই ধরনের বীভৎস ঘটনা ঘটতে দেখে ইন্দ্রাণীও জ্ঞান হারালো। ওদিকে ক্রমাগত রক্ত বেরিয়ে আসার কারণে তিলে তিলে মৃত্যুবরণ করতে লাগলেন রতন ঘোষাল। আর ওই পর্দার ভেতরে থাকা অবয়ব একটা চাপা গোঙানির সঙ্গে অস্ফুট আওয়াজ করে আগুনে রূপান্তরিত হয়ে জানালার পর্দাটাকে পুড়িয়ে তার ছাই সমগ্র ঘরে ভাসিয়ে দিয়ে বিলীন হয়ে গেল। ভোলা দাদু থামলেন। আমি বললাম, তাহলে কি ওই অতৃপ্ত আত্মা চিরতরেই সেদিন মুক্তি পেল? রতন ঘোষালের মৃত্যুর সাথে সাথে ওই বিধবাও চিরতরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গদেশে পাড়ি দিয়েছে। এরপর নিত্যানন্দ তার স্ত্রী এবং মাকে নিয়ে চলে যায় এতদিন ধরে বাস করে আসা তার সেই পুরনো বাংলো বাড়িতে। শুনেছি মুন্সিগঞ্জের ওই জমিদার বাড়ি নাকি এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। আজও নাকি মাঝে মধ্যেই ওই বাড়ির ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত কান্নার আর্তনাদ শোনা যায়। যাই হোক, আজ উঠি, বুঝলে, কাল মেলা কাজ পড়ে আছে। ওইদিকে দেখলাম বৃষ্টিটাও ধরেছে। ভোর হলে আমাদেরও মাঠের কাজে বেরিয়ে পড়তে হবে, তাই সকাল সকাল ঘুমিয়ে পড়াটাই শ্রেয়। অতএব আর দেরি না করে
আমরা সকলেই নরহরিদার চায়ের পয়সা মিটিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি না করে থাকেন তাহলে আর দেরি কেন? এই ধরনের ভয়ানক সব গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।